হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, কেননা আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম যেখানে জামাই এবং শাশুড়ি মায়ের এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিও কল এবং আমাদের ভিতরে কি হয়েছিল এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখি, আমার মেয়ের জামাই সে কিন্তু অনেক ইয়াং একটা ছেলে, অনেক ট্যালেন্টেড একটা মানুষ। বিশেষ করে তার ভালোবাসার ধরনটা একেবারেই অন্য স্টাইলের, একেবারেই অন্য রকম। তো এই সব কিছু আমাকে মুগ্ধ করেছে। আজকে আমি সেই সমস্ত সব গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে তার আগে বলে রাখি আমার নামটা। তোমরা অনেকেই জানতে চাও যে আপু তোমার নাম কি? আমার নাম হচ্ছে নীলিমা। আমার বয়স এখন খুব একটা বেশি না, ধরতে পারো 34-এর মতো। আমার বয়স হবে আনুমানিক। তো যাই হোক বন্ধুরা, আমি বর্তমানে একজন হাউসওয়াইফ। আসলে আমার যে হাজব্যান্ড, সে আসলে একজন ব্যস্ত মানুষ, একজন ব্যবসায়িক মানুষ। সে দেখা যায় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। দেশের বাইরেই তাকে প্রায় সময় থাকতে হয়। দেশে তিনি আসলে খুব একটা বেশি থাকেন না, ঠিক আছে? যেই কারণে আসলে আমাকে খুব একটা বেশি সময়ও তিনি দিতে পারেন না। কিন্তু বন্ধুরা, মানুষের কাছে যতই টাকা পয়সা, ধন সম্পত্তি যাই কিছু থাকুক না কেন, মানুষের দিন শেষে একটা জিনিসই চাই, আর সেইটা হচ্ছে সুখ, আর সেইটা হচ্ছে শান্তি, সেইটা হচ্ছে শারীরিক চাহিদা। কিন্তু আমার হাজব্যান্ড, আমি যতটুকু খবর পেয়েছি তার বন্ধুদের কাছ থেকে, তিনি আমাকে ছাড়াও, যেহেতু তিনি বিদেশে বা দেশের অনেক আনাচে কানাচে যান, তিনি নাকি তারা বন্ধুরা মিলে নাকি মহিলা করে, ঠিক আছে, বিভিন্ন 5 স্টার হোটেলে বা 3 স্টার যে হোটেল রিসোর্টগুলো আছে, সেই রিসোর্টে তারা মেয়ে নিয়ে ওঠে। আমার হাজব্যান্ডও এরকম। আমি প্রথমে বিশ্বাস করেছিলাম না। পরে তার বন্ধুরা আমাকে ভিডিও কলে দেখাতো, যে এই ভিডিও করে দেখাতো, তারপর হচ্ছে ছবি তুলে দিত। একদিন গিয়ে আমি আসলে সেই প্রমাণটা পেয়েছিলাম। তারই এক কাজের বন্ধু আমাকে খুব ভালোবাসত, পছন্দ করত। সে আমার কাছে অনেকবার সুযোগ চাইত। তখন আমি তাকে কোনোভাবেই সুযোগ দিতাম না। তো সে একদিন আমাকে বলতেছে, ভাবি, আপনি তো আমাদেরকে কোনো সুযোগ দেন না। দেখেন আপনার হাজব্যান্ডের কার্যকলাপ, সে আপনার মতো একটা বউ রেখে এই সমস্ত করে বেড়ায়। বিভিন্ন রিসোর্টে সে মেয়ে নিয়ে গিয়ে এরকম আমোদ ফুর্তি করে। সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে শারীরিক কেমন একটা সুখ। দেখেন, সে টাকার পিছনে ছুটে, সে কিন্তু তার জীবনটাই এনজয় করতেছে, লাইফটা মজায় মাস্তিতে কাটিয়ে দিচ্ছে। কিন্তু আমি কি পাচ্ছি তার কাছ থেকে? তাকে বিয়ে করে এসে এই বাড়িতে আমাকে একা একা রাত্রিযাপন করতে হচ্ছে, কোনো কিছুই পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমার বিয়ের প্রায় হয়ে গেছে 18 বছর। এখন আমার একটা মেয়েও আছে। আমার মেয়েটা সম্প্রতি কলেজে পড়াশোনা করে। শুনেছি কলেজে আমার মেয়েটার একটা বয়ফ্রেন্ডও আছে। ও মাঝে মুখেই আমাদের বাসায় আসতো। তবে ছেলেটা অনেক কিউট ছিল, অনেক স্মার্টও ছিল। আর বিশেষ করে এই ছেলেটাকে আমারও খুব বেশি পছন্দ হয়েছিল। তার কারণ হচ্ছে ওর স্টাইল, চলাফেরা, কথাবার্তা সব কিছুই আমাকে আসলে মুগ্ধ করেছিল।
তো আমি ওকে প্রায় সময় বলতাম। ওর নাম ছিল নাদিম। আমি ওকে প্রায় সময় বলতাম, নাদিম, তুমি এত স্টাইলিশ, এত সুন্দর, অথচ তুমি আমার মেয়েকে মানে সত্যি কি বিয়ে করবে, নাকি ওকে প্রেম করে দেখা গেল মধু খাওয়া শেষ, হ্যাঁ তুমিও উড়ে গেলা, এরকম কোনো কিছু? ওকে আমি একসময় এই কথা বলতাম। ও আমাকে তখন আবার বলতো, না আন্টি, এমন কিছু না। হ্যাঁ, আমি আসলে নিধিকে অনেক বেশি পছন্দ করি, নিধিকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসার জায়গা থেকেই ওকে আমি বিয়ে করতে চাই। ছেলেটা খুব ভালো ছিল, সহজ সরল ছিল। আসলে আমারও ওকে খুব পছন্দ ছিল, খুব ভালো লাগতো। যাই হোক, আমার মেয়ে আসলে ওকে খুব তেমন একটা বেশি পাত্তা দিত না, কিন্তু ও আসলে খুব পাগল ছিল আমার মেয়ের জন্য। তো আমি ওকে কিছু শর্ত দেই। আর শর্তটা কি? শর্তটা হচ্ছে যে তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো বা ভালোবাসো বা বিয়ে করো, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে আমার জন্য, পার্সোনাল কাজ। তখন নাদিয়া আমাকে একদিন বলতেছে, আন্টি, আপনার কি শর্ত বলেন তো? আমি আপনার সমস্ত শর্তে মানতে রাজি, আমি আপনার কথা মতো চলব, এক পাও এদিক সেদিক হব না, কেননা আপনি আমার ভবিষ্যৎ শাশুড়ি মা। আরে আপনার কথা যদি আমি না শুনি তাহলে তো আমার মহাপাপ হবে। হ্যাঁ, আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন, আমি সেভাবেই চলব, সেভাবেই সব কিছু মেনে চলব। তো আমি ওকে একদিন খাবার টেবিলে এই খাবার দিচ্ছিলাম। তখন আমার মেয়ে নিধির খাবার শেষ হয়ে পড়েছিল। তখন আমি ওকে বললাম, নাদিম, দেখো, এই এত বড় বাড়ি তোমার শ্বশুরের বাড়ি, এটা, অথচ তুমি একটা জিনিস খেয়াল করেছো কি না আমি জানি না। সে আমাকে বলল, কি আন্টি? আমি বললাম, দেখো, এত বড় বাড়ি ঠিক আছে, কিন্তু তোমার শ্বশুর কিন্তু এই বাড়িতে থাকেন না, উনি মাঝে মধ্যে আসেন। হ্যাঁ, বুঝতেই পারতেছ, তোমার শ্বশুর আসলে একজন ব্যস্ত মানুষ, একজন বিজনেসম্যান। ঠিক আছে, তিনি আসলে আমাকে খুব একটা বেশি সময় দিতে পারেন না। আসলে দেখো নাদিম, আজকে যে আমার মেয়ে নিধির সঙ্গে তোমার রিলেশন, তুমি যদি তাকেও যদি তুমি সময় না দাও, সে কিন্তু তোমার সঙ্গে রিলেশনটা ব্রেকআপ করে দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমি তো ব্রেকআপ করতে পারতেছি না, কারণ আমি তো আসলে ওনার ওয়াইফ। এখন আমার একটা ডিস্টেন্স হয়ে গেছে। আর এই যে দেখতেছো এই ছবিগুলো, তখন আমি নাদিমকে ছবিগুলো দেখালাম যে আমার হাজব্যান্ড, ওর শ্বশুর যে বিভিন্ন রিসর্টে মেয়ে নিয়ে যে কি করে। দেখো নাদিম, তোমার শ্বশুর, উনি হচ্ছে তোমার হবু শ্বশুর, ঠিক আছে, আমার হাজব্যান্ড। দেখো, উনি বিভিন্ন রিসর্টে মেয়ে ভাড়া করে নিয়ে এই সমস্ত কার্যকলাপ করে। এখন আমি তো নাদিম একজন হাউসওয়াইফ, আমি তো চাইলেও মনে করো কোথাও যেতে পারতেছি না, মনে করো কোনো ছেলের কাছে যেতে পারতেছি না, কোনো ভালো একটা ফ্রেন্ড নেই আমার। হ্যাঁ, এখন দিন শেষে নাদিম, আমিও তো একজন মানুষ, তাই না? আমিও তো একজন মানুষ। এখন আমারও তো একটা চাওয়া পাওয়া আছে, আমারও তো একটা দাবি দাওয়া থাকে, বা মনে করো যে আমারও তো একটা এই শরীরের খিদে আছে, চাহিদা আছে। এখন আমি আমার শরীরের চাহিদাগুলো কিভাবে মেটাবো, কার কাছে যাব, বা আমি কার কাছে বলবো? তখন নাদিম আমার কথাগুলো শুনে ও দেখলাম অনেকটা অ্যাপ্রিসিয়েট হয়েছে। ও তখন আমাকে বলতেছে, আসলে আন্টি, আমি আপনার দুঃখ কষ্টগুলো বুঝতে পারতেছি। আপনি আসলে নিজেকে অনেক যুদ্ধের মাধ্যমে নিজেকে নিয়ে যাচ্ছেন, এটা আপনাকে দেখলেই আসলে বোঝা যাচ্ছে। এখন আন্টি, আপনি বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমাকে যা বলবেন আমি আপনার জন্য তাই করব। দেখুন, আপনি জীবনে কষ্ট পাবেন না, কারণ আপনি হচ্ছেন আমার জান নিধির মা। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আসলে নাদিমের মুখে এই কথাগুলো শুনে সত্যি কথা বলতে আমার খুব বেশি ভালো লেগেছিল, অনেক বেশি ভালো লেগেছিল। তখন আমি নাদিমকে বলেছিলাম, নাদিম, খুব বেশি তোমাকে করতে হবে না। আসলে দেখো, তুমি তো আমার মেয়েকে ভালোবাসো, তাই না? এখন তোমাদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার।
তোমার বাড়ির লোকজন মানুক বা না মানুক, বা আমার ফ্যামিলির কোনো মানুষ মানুক বা না মানুক, আমি তো রাজি। তুমি যদি আমাকে খুশি করতে পারো, তুমি যদি আমাকে মজা দিতে পারো, তুমি যদি আমাকে এনজয় করতে পারো আমার সঙ্গে, তোমার উপর যদি আমি স্যাটিসফাইড হই, তোমাকে যদি আমার ভালো লাগে, তাহলে নাদিম, আমি তোমাকে প্রমিস করতেছি আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব, আর এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। তখন নাদিম অনেক বেশি খুশি হল। আমি দেখলাম ওর মুখে একেবারে হাসিমুখি, ওর মুখ, ওর চেহারা, একেবারে সব কিছু স্পষ্ট, ছাপগুলো বোঝা যাচ্ছিল ও যে কতটা খুশি। তখন নাদিম আমাকে বলতেছে, আন্টি, এই কথা। নাদিম একটু হেসে দিল। আমি তখন নাদিমকে বললাম, কি ব্যাপার নাদিম, তুমি যে হাসছ? তখন নাদিম আমাকে বলতেছে, আন্টি, জানেন, আমি আপনার মেয়ে নিধিকে পছন্দ করার আগে আমি আপনাকে পছন্দ করেছি, আমি আপনাকে ভালোবেসেছি। আসলে নিধি দিদি একটু চিকন চাকন, ওর সঙ্গে প্রেম করাটা ঠিক আছে। আসলে আন্টি, আমি যদি আপনার মেয়ে নিধির সঙ্গে রিলেশন না করতাম, ওর সঙ্গে যদি আমি প্রেম ভালোবাসা না করতাম, তাহলে তো আমি আপনাদের বাসায় আসতেও পারতাম না, আপনার সঙ্গে আমার দেখাও হতো না, কথাও হতো না। আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই কলেজে যাই, যাওয়ার সময় আমি বেলকুনিতে আপনাকে দেখি। আপনি আসলে বেলকুনিতে মাঝে মধ্যে বসে থাকেন বা মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকেন। আপনার স্পষ্ট চেহারাটা আমি দেখতে পারি। আপনার এই চেহারায় অনেকগুলো কালো দাগ আছে, একটা ভালোবাসার অভাব আপনার মুখের মাঝে। আমি সেটা খুব ভালোভাবেই নোটিস করতে পারি। আর তখন আমি এই বাড়ির সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি নিধি আপনার মেয়ে। তখন ও আমাদেরই কলেজে পড়ে। তখন আমি নিধিকে পুটিয়ে ফেলি, আসলে শুধুমাত্র আপনার কারণে। আসলে নাদিমের মুখে তখন সেদিন আমি এই কথাগুলো শুনে আমার এত একটা ভালো লাগা কাজ করেছিল, কোনো যুবক ছেলে আমাকে যে এতটাও পছন্দ করে, সে যে আমাকে এতটা আমার জন্য আসলে এই তার ইয়েগুলো আমার আসলে খুব মুগ্ধ করেছিল। তখন আমি বললাম, নাদিম, তাই নাকি? তা তুমি আমাকে সরাসরি বলতে পারতে এই কথা। তখন নাদিম আমাকে বলল, আন্টি, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতে পারতাম, কিন্তু এটা সমাজের চোখে খারাপ হতো। আর এখন আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি বা আপনার মেয়ের সঙ্গে আমি রিলেশন করি, এখন আমি চাইলে আর চাইদাস হয়ে আমি যে কোনো সময় আসতে পারবো, আমাকে কেউ নিষেধ করবে না, আমাকে কেউ পালন করবে না। তো আন্টি, আমার বুদ্ধিটা কেমন? আমি নাদিমকে বললাম, তোমার বুদ্ধিটা দারুণ দারুণ দারুণ, যার সত্যি কথা কোনো তুলনা হয় না। তুমি তো একেবারে নাদিম ফাটিয়ে দিয়েছ। তখন নাদিম আমাকে বলতেছে, আন্টি, তাহলে আর দেরি কেন? আজকে থেকেই চলুন আমরা শুরু করি। আপনার মনে যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত চাহিদা আছে, আজকে থেকেই চলুন না আমরা একে অপরের শরীরে, আমরা একে অপরের জায়গায় মিশে যাই। নাদিমের কথাগুলো শুনে সত্যি কথা আমি সেদিন খুব মুগ্ধ হয়ে পড়েছিলাম। আমার খুব একটা ভালো কাজ করেছিল যে এরকম একটা ইয়াং বয়সের একটা ছেলে আমাকে সে সুখ দিবে, আমাকে সে ভালোবাসা দিবে, তার বুকে আমাকে আগলে নিবে, জায়গা দিবে। বন্ধুরা, আমি নিজেকে একেবারেই কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তো যাই হোক, তখন নাদিম আমাকে বলল, আন্টি, আমি যদি এই বাড়িতে থাকি, আপনাদের তো এই বাড়িতে অনেকগুলো রুম আছে, তো আমি যদি একটা রুমে থাকি, আপনার মেয়ের কি কোনো সমস্যা হবে যে বিয়ের আগে আসলে হবু বর এই বাড়িতে থাকতেছে? একটা বিষয় না এটা? তখন আন্টি আমাকে বলল, আজকে থেকে তোমার আর নিধির যে কি সম্পর্ক সেটা মানুষকে বলার দরকার নেই।
তুমি এই বাড়িতেই কলেজে যাবে, ঠিক আছে? সেটা কেউ জানতে পারবে না। তুমি এই যে আমার একটা টেস্ট রুম আছে, এই রুমে থাকবে। আর শোনো, নিধি ঘুমানোর পর তুমি আমার কাছে চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে আমার মেয়ের হবু জামাই আসলে নাদিম। ও আমার মেয়ের বিয়ের আগেই আমার সঙ্গে বেশ কয়েক রাত ও কাটিয়েছে। ও আমাকে ব্যাপক হারে সুখ দিয়েছে, যেই সুখটা আমি আসলে আমার স্বামীর কাছ থেকেও আমি পাই নাই, যেই সুখটা আমার জামাই আমাকে কখনোই দিতে পারে নাই। নাদিম সেটা আমাকে দিয়েছে। এই জন্য আমি নাদিমের কাছে অনেক বেশি খুশি হয়েছিলাম। তখন তারা কলেজের পড়াশোনা বাদ দিয়ে দেয়। তখন নাদিম একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে? তার নিজের বাবার ব্যবসা আছে বড়। তখন নাদিমও একটা ব্যবসা শুরু করে। তাছাড়া ও একটা জব করে, ও একটা জব নিবে, সরকারি জব নিয়ে ফেলেছে। তখন আমি নিধি আর নাদিমের বিয়ে দিয়ে ফেললাম। নিধি আর নাদিমের বিয়ে দেওয়ার পরে আসলে আমি নাদিমকে বললাম, নাদিম, তোমার যদি কোনো সমস্যা না থাকে বাবা, তাহলে একটা কাজ করো, তুমি আমাদের বাসায় থাকো না। আমাদের এত বড় বাড়ি। তো বন্ধুরা, নাদিম আমাদের বাসায় থাকা শুরু করলো। আর বিশেষ করে নাদিমের সঙ্গে যে নিধির বিয়ে দিয়েছিলাম, এইটা ওর মা বাবা জানত না। আমি নিজেই কাজী অফিসে গিয়ে ওদেরকে বিয়ে দিলাম, কেননা এই বিয়েটাতে আমার হক ছিল। তো বিয়ে করার পর আমার মেয়ে যখন নিধি ঘুমিয়ে পড়ত না, নাদিম তখন আমার কাছে চলে আসত। তখন আমি আসলে এই একটা জিনিস নোটিস করলাম, যে আসলে মানুষ মানে নিজের প্রিয় মানুষের কাছে খুশি না, মানুষ খুশি হচ্ছে বাইরের মানুষের কাছে। যেমন আমার হাজব্যান্ড, সে আমাকে আদর করে কখনোই নাকি মজা পায় না, তৃপ্তি পায় না, আনন্দ পায় না। সে বাইরের মেয়েগুলোকে নাকি মজা পায়, ঠিক আছে? তো এই রকম নাদিম, আমার মেয়ের জামাইও আমার ওপর সন্তুষ্ট। তো এইভাবেই চলল আমাদের জীবন, এইভাবেই চলতেছে। তারপর একদিন নাদিম বলতেছে, শাশুড়ি মা, আসলে অনেক দিন তো আপনাদের এখানে থাকলাম, এখন আসলে আমার যেতে হবে নিধিকে নিয়ে বাড়িতে। তাছাড়া আমার মা বাবা আমার বিয়ে মেনে নিয়েছে। এখন তারা আমাকে আসলে সত্যি কথা বলতে প্রেশার দিচ্ছে যে আমি আর কতদিন শ্বশুর বাড়িতে থাকব। হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? বন্ধুরা, আমি নাদিমকে বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে তুমি যেহেতু আমার মেয়েকে নিয়ে তোমার বাড়িতে যাবে, আমিও তোমার বাড়িতে মাঝে মধ্যে আসব। অথবা তুমি আমার বাসায় মাঝে মধ্যে এসে আমাকে শান্তি করে দিয়ে যাবে। না হলে কিন্তু দেখো, খুব সমস্যা হবে। তখন নাদিম আমাকে বলল, ঠিক আছে। তখন আমি নাদিমকে বললাম, নাদিম, যেহেতু তুমি চলে যাবে, একটা কাজ করি না, আমি নিধিকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেই 2 দিনের। আর তুমি এই 2টা দিন, রাত দিন, একেবারেই 48 ঘন্টা তুমি আমাকে সুখ দিবে, আমাকে তোমার মতো করে তোমার মনের ভিতরে আগলে রাখবে। এই 2টা দিন আমাকে তোমার মতো করে ভালোবাসবে। তখন নাদিম বলল, নিধি কি এটা মানবে? তখন আমি নিধির একটা ব্যবস্থা করলাম। নিধিকে পাঠিয়ে দিলাম ওর মামার বাসায়। ওর মামা বাসায় নিধিকে পাঠিয়ে দিয়ে এদিকে নাদি মামা আর আমি এক অন্য জগতে, এক অন্য জীবনে
আমরা মেতেছিলাম অন্য রকম এক ভালোবাসার গল্পে। আমরা মেতেছিলাম। বন্ধুরা, এই 2টা দিন আমার জীবনের সবচেয়ে সেরা 2টা দিন হবে, কেননা এই 2টা দিন আমি খুব কাছ থেকে আমি নাদিমকে আমার কাছে পাব, এবং এই 2টা দিন আমি নাদিমকে আমার করে নিব। এটা আমার জীবনের সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ বলতে পারেন, সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি কিভাবে নাদিমকে আমার করে নিব বা কেমনে তা সম্ভব, এই সব কিছু আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন। বন্ধুরা, নাদিম আমি দেখলাম এই জিনস্যাং না পাওয়ার কি যেন খেল বলল। এইটা খেলে নাকি একটানা 72 ঘন্টার মতো শরীরে একটা শক্তি থাকে। হ্যাঁ, শরীরে নাকি একটা শক্তি থাকেন। আমি নাদিমকে বললাম, ঠিক আছে, এইটাই তো আমার দরকার, আরে এই শক্তিটাই তো আমার দরকার। তখন বন্ধুরা, নাদিম আমাকে আমার সঙ্গে মেতে উঠত এক রঙিন মঞ্চে, এক রঙিন ভালোবাসায়, যেই ভালোবাসা আসলে আমি আমার জীবনে পাই নাই। আমার হাজব্যান্ড আমাকে, সত্যি কথা বলতেছি, বিয়ে করে আনার পর আমাকে খুব বেশি হলে তিনি 1 ঘন্টা বা আধা ঘন্টা আমাকে সময় দিয়েছেন। আসলে দিনের পর দিন, রাতের পর রাত তার সঙ্গে আমি কাটিয়েছি, শুয়েছি। সে আমার যে একটা চাহিদা, সে কখনোই সেটা সম্পূর্ণ ফুল করতে পারে নাই। এটা ছিল আমার জীবনের সবচাইতে একটা আকাঙ্ক্ষা। আসলে মানুষের জীবনে টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু মানুষ আসলে যদি সুখটা ঠিকভাবে না পায়, যদি তার চাহিদাটা ঠিকভাবে পূরণ না হয়, মানুষ কিন্তু এক প্রকার আধা পাগল হয়ে যায়। কারণ মানুষের জীবনের শারীরিক সুখ এটা এমন একটা জিনিস, ঠিক আছে, সবাই কিন্তু সেইটা আসলে এই আয়ত্ত করতে পারে না। যে পারে সেই হচ্ছে মহাপুরুষ। তো নাদিম আমাকে এক অন্য জগতের অন্য রকম এক ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছে। এটা আমার জীবনের সবচাইতে বড় একটা আয়াত ছিল। বন্ধুরা, আসলে 24 ঘন্টা যাওয়ার পর যখন রাত হলো, পরের দিনও আমরা বিছানায় শুয়ে আছি। আর একটা কথা, আসলে আমার হাজবেন্ড কিন্তু মাঝে মধ্যেই হুটহাট করে সে বাসায় চলে আসতো। আমাকে কোনো কিছুই বলতো না, আমাকে ফোনও করতো না, টেক্সটও করতো না। আর তার কাছে একটা চাবি ছিল। হ্যাঁ, বাসায় ঢুকলে তো দারোয়ান আছে গেইটে, আর হচ্ছে আপনার এই আমাদের রুমে যে প্রবেশ করবে, যেহেতু আমরা ফ্ল্যাট বাসাতে থাকি, প্রবেশ করার জন্য তার কাছে একটা চাবি ছিল। এই চাবি দিয়ে দিলে মেইন যে দরজাটা সেটা কিন্তু খুলে যেত। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা কারণ। তো নাদিম আর আমি এক রঙিন দুনিয়াতে ছিলাম। আমাদের পরনে ছিল না কোনো কাপড়, ছিল না আমাদের কোনো লাজ লজ্জা, ছিল না আমাদের মাঝে তেমন কোনো কিছু। তো সেই অবস্থাতে চলে আসলো আমার হাজব্যান্ড। এসে দেখে আমি আর নাদিম একই বিছানায় একইভাবে, এইভাবে শুয়ে আছি। আমি তাকে অবশ্য বলেছিলাম যে নাদিম নামের একটা ছেলে, তাকে ছবিও পাঠিয়েছিলাম যে আমাদের মেয়ের নিধির সঙ্গে বিয়ে দিয়েছি, ছেলেটা অত্যন্ত ভালো। সে কোনো দ্বিমত করে নাই, কোনো আপত্তি বা কোনো কিছু করে নাই। সে বলেছিল, ঠিক আছে, এটা তো খুশির খবর, মেয়েকে বিয়ে দিয়েছ, এটা তো ভালো। তো বন্ধুরা, আমার হাজবেন্ড এসে এমন অবস্থায় আমাকে দেখে ফেলার পর তার চোখ একেবারে উপরে চলে গেল। তখন সে আমাকে বলতেছে, নীলিমা, এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি তোমার মেয়ের জামাইয়ের সঙ্গে একই বিছানা, একই খাটে। ইস, কতদিন ধরে তোমরা এই সমস্ত করতেছো? হ্যাঁ, তুমি তোমার মেয়ের জামাইকে বুক করার জন্যই তাহলে তুমি আমার মেয়েটার জীবন নষ্ট করেছ, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছ। নীলিমা, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছ। এই কথা আমার হাজবেন্ড বলতে আমিও তাকে বলে দিলাম যে, মিস্টার শিহাবুদ্দিন, আপনিও কিন্তু আমার বিশ্বাস ভঙ্গ করেছেন।
আপনি বিভিন্ন 5 স্টার হোটেলে, রিসোর্টে আপনি মেয়ে করে নিয়ে যান, সেখানে নিয়ে থাকেন। আপনি কি একটাবার জানতে চেয়েছেন আমি এই একা বাসায়, একা বাড়িতে আমি কিভাবে আছি? আপনি বিয়ে করে আমাকে আপনি বলতে পারবেন যে কয়টা রাত, কয়টা দিন আপনি আমাকে সময় দিয়েছেন? হ্যাঁ, আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে কটা দিন আপনি আমার সঙ্গে কাটিয়েছেন? তখন আমি দেখলাম আমার হাজবেন্ডের মুখ অনেকটাই বন্ধ হয়ে গেল। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, সেটা তুমি আমাকে অভিযোগ দিতেই পারো। তাই বলে তুমি তোমার মেয়ের জামাইয়ের সঙ্গে এই কাজ করবে? এতটা নিচে নেমে যাবে তুমি? হ্যাঁ, এটা কি করে পারলি তুমি? নীলিমা, তোমার মেয়ের কথা, তার ভবিষ্যতের কথা কি তুমি একটাবার ভাববে না? তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, হ্যাঁ, অবশ্যই ভাবব। তার ভবিষ্যতের কথা আমি কেন ভাবব না? অবশ্যই ভাবব। আর এই যে ছেলে নাদিম, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও আমাকে খুশি করতে পেরেছে এবং আমি বিশ্বাস করি ও আমার মেয়েকে খুব খুশি করবে। আসলে নারীরা জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি কোনো কিছুই চায় না। আমাদের তো টাকা পয়সা প্রচুর আছে, আর যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক সুখ, যেটা তুমি আমাকে কোনোদিনই দিতে পারো নাই। এই কথা বলে আমার হাজবেন্ড বলতেছে যে দেখো নীলিমা, যতই হোক তুমি এই কাজটা করতে পারো না। এই কথা বলে আমার হাজবেন্ডও সেদিন আমাকে ধরে। তখন আমার জামাই চলে যায়। তখন আমার হাজবেন্ড আমাকে বলতেছে, তোমার খুব চাহিদা না? তোমাকে সুখ আমি কখনো দিতে পারি নাই, কখনোই তোমাকে আমি সুখ দিতে পারি নাই। ঠিক আছে, এই জন্য তুমি তোমার মেয়ের জামাইয়ের সঙ্গে কাজ করছো। ঠিক আছে, এখন আমি দেখব তুমি তোমার কত চাহিদা, তোমার কত আছে। আমি তোমাকে আগামী 1 সপ্তাহ এই রুম থেকে আমি যেতে দিব না। আজকে থেকে এই একটা সপ্তাহ খাওয়া দাওয়া, গোসল করা সব কিছু বন্ধ। এই একটা রুমে তুমি আর আমি বন্দি। এখন আমি দেখব তোমার কত চাহিদা আছে, তোমার কত আছে। এই কথা শোনার পর আমার মেয়ের জামাই সেইখান থেকে চলে গেল। সে যাওয়ার পরে আমার হাজবেন্ড দরজাটা বন্ধ করে দিল। গত 2টা দিন আসলে মেয়ের জামাই আমাকে একেবারেই আধমোড়া করে ফেলেছে, কারণ যেহেতু সে আসলে চলে যাবে। কিন্তু বন্ধুরা, এখন আমার হাজবেন্ড আমাকে যেভাবে ধরেছে, আমি মনে হয় এখান থেকে আর রেহাই পাব না। সে আমার ওপর এক প্রকার ক্ষুদ্র হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তার ভেতরে একটা জেদ চলে এসেছে। সে আমাকে এই বন্দি ঘরের ভেতরে টানা 24টা ঘণ্টা আমার সঙ্গে কি করেছে। এই ঘটনাটা আমি তোমাদেরকে আর বলতে পারলাম না। বন্ধুরা, টানা 24টা ঘণ্টা কোনো পুরুষ কি পারে কোনো নারীর সঙ্গে? সে মানুষটা কি বাঁচবে? হ্যাঁ, সে আমার সঙ্গে এই কাজটাই করেছে। আমাকে সে একটা টর্চার করেছে। সে আমাকে বলেছে, তুমি তোমার মেয়ের জামাইয়ের কাছে শুতে যাও না? আচ্ছা, আজকে আমি তোমার সমস্তটাই দেয়া সব কিছু বের করে দিব। এই কথা বলেই বন্ধুরা সে শুরু করে দিছে। আমি বন্ধুরা 3টে সেকেন্ডের জন্য সময় পাইনি যে আমি পানিটা খাবো, আমার প্রস্রাবটা করব। 3টে সেকেন্ডের জন্য আমি রেস্ট নিতে পারিনি। আমি দেখি একেবারে পুরো আগমোড়া হয়ে গেছে। আমার শরীরের অবস্থা একেবারেই বেহাল দশা। সারা শরীরের ব্যথায় প্রচুর যন্ত্রণা করতেছে। মনে হচ্ছে যে কেউ আমাকে চাবুক দিয়ে পিটিয়েছে। আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে একেবারে ব্যথায় ছিল। আমি যেন বিছানা থেকে উঠতে পারতেছি না। হাজব্যান্ড আমার এমন এক অবস্থা করেছে, যা এই ঘটনা আমি তোমাদেরকে আর বলতে পারলাম না। আমি একেবারেই শেষ হয়ে পড়েছিলাম, একেবারেই নিঃশেষ হয়ে পড়েছিলাম। তো এই চলছিল আর কি আমার জীবন। এই ছিল আমার জীবন। এরপরে মেয়েকে কল দিলাম। মেয়েকে কল দেওয়ার পরে মেয়ে আসলো। আসার পরে
নাদিম ওকে তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। আর এরপর থেকে আমার হাজব্যান্ড শিহাবুদ্দিন সে আর কখনোই আসলে দেখা গেছে ব্যবসার খাতিরে অনেকবার সে বিদেশে গিয়েছে বা দেশের বাইরে গিয়েছে, আবার চলে এসেছে। আর আমাকে সবসময় সে ভিডিও কল দিত, কারণ ওই যে আমি মেয়ের জামার সঙ্গে এই কাজটা করেছি, তার একটা ধারণা ছিল যে আমি যদি এই কাজ আরও অন্যান্য কুপুরুষের সঙ্গে করি, সে আমাকে এরপর থেকে সবসময় সন্দেহ করত, চোখে চোখে রাখত। তখন থেকেই আমার প্রতি তার একটা আলাদা একটা ভালো লাগা কাজ করে। এরপর থেকে সে আর কোনো মেয়েদের সঙ্গে ওইভাবে যায় নাই, সবসময় আমাকে খেয়াল রাখত, আমার কাছেই আসত, আমাকে এরপর থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিত। তো এরপর থেকে আমার হাজব্যান্ডের একটা শিক্ষা হয়েছিল যে আর কোনো দিন মেয়েদের সঙ্গে যাবে না। তো এরপর থেকে আমার হাজব্যান্ড আমি দেখলাম যে আমার প্রতি একটা দায়িত্বশীল হয়েছে, এখন আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তারপর হচ্ছে এই আমাকে ছেড়ে কোনো দেশে যদি যায় বিজনেসের দরকারে, 1 দিন বা 2 দিন থেকে আসি, আবার চলে আসে। আর এসে সবার আগে সে আমার কাছে আসে। হ্যাঁ, আমি কেমন আছি, ভালো আছি কি না, খেয়েছি কি না, বা কী করতেছি, এই যে সে একটা খেয়াল রাখা, একটা ভালোবাসা, এগুলো তৈরি হয়েছে সেখান থেকে। তো বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের কাছের অনেক মানুষকে আমরা বিশ্বাস করি, কিন্তু সে আমাদেরকে বিশ্বাসের মূল্যটা দেয় না, বা আমরা তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আপনার এই ভালোবাসার মূল্যায়নটা সে আপনাকে করে না। তো আমিও আপনাদেরকে বলবো, মাঝে মধ্যে এমন কোনো কাজ করেন যাতে সে আপনার দূরত্বটা বুঝতে পারে, আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ সে যেন সেটা বুঝতে পারে। তো আজকের গল্পটা এটাই আমরা শিখলাম যে আমরা যাদেরকে বিশ্বাস করি বা যাদেরকে আমরা ভালোবাসি, তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করে না বা আমাদেরকে অতটা গুরুত্ব তাদের কাছে মনে করে না। তো মাঝে মধ্যে এমন কিছু কাজ করতে হয় যাতে সে মনে করে যে আমরাও তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জীবনে। তো প্রতিটা মানুষকে জীবনে চলার পথে তাকে গুরুত্ব দিবেন। বিশেষ করে আপনাদের যারা স্ত্রী আছে তাদেরকে আপনারা যদি দূরেও থাকেন, অবশ্যই একবার হলেও দিনে একটা কল দিবেন, ভিডিও কল দিবেন, তার চেহারাটা দেখতে চাইবেন এবং তাকে বলবেন, ওগো, যদি তাকে সুন্দর নাও লাগে তারপরেও আপনি তার প্রশংসা করে বলবেন, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে, জানো তোমাকে নো মেকআপে আরও অনেক সুন্দর লাগতেছে, ইস তোমাকে এই খোলা চুলটাতে যা লাগতেছে না, মনে হচ্ছে তোমাকে আবার বিয়ে করি। মাঝে মধ্যে এরকম কিছু দুষ্টু মিষ্টি কথা বলে মেয়েদেরকে পটাবেন, কারণ মেয়েরা চায় যে তাদেরকে যদি সুন্দরও না লাগে, ছেলেরা যেন তাদেরকে সবসময় প্রশংসা করে, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বলে, কারণ মেয়েরা এটা শুনতে চায় ভাই। ঠিক আছে, আপনি যদি মেয়েদেরকে এই কথাগুলো বলতে পারেন, যে কোনো মেয়েকে কিন্তু আপনি পটিয়ে ফেলতে পারবেন, তারা কখনোই আপনার অবাপ্ত হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে আবারও আগামীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।